দেব শিরোনামগুলো। রাজধানীতে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে দ্বিগুণ শব্দ দূষণ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ বাদ যাচ্ছে না কোনো এলাকায়। ভোগান্তিতে নগরবাসী। অস্বস্তি বোধ করে আর আমার ঘুমের সমস্যা হয়, রাত্রে একটু ঘুমের সমস্যা হয়। আপাতত কানাতালি বোঝা যায় না, একজন কথা বলে তো শুনে না। ভারত থেকে বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করছেন শেখ হাসিনা। অভিযোগ বিএনপি নেতাদের। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জামায়াত আমিরের। যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন, বললেন সিইসি। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত ভোট নয়, জানালেন যমুনাকে। ইটস নট এন ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম, তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা যাতে না হয়। রাজধানীতে হঠাৎ মাছের জোগানে টান, দাম চড়া। ইলিশের দাম শুনে পিলে চমকে যাচ্ছে ক্রেতার। ভিন্ন বাস্তবতা মধ্যাঞ্চলে। যে মাছ আসছিল 2200-2300 টাকা, এই মাছ তখন 1700-1800 টাকা। অ্যাভেলেবেল মানে মাছ আসার কারণে মানে দাম এখন বর্তমানে কমই আছে। সার কীটনাশকের চড়া দামে দিশেহারা নওগাঁর আলু চাষিরা। শীতকালীন আগাম সবজির ফলন নিয়ে জামালপুরের কৃষকদের হতাশা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি, দেবাশিস রঞ্জন সরকার। রাজধানীবাসীর হয়তো জানা নেই, প্রতিদিন স্বাভাবিক গ্রহণযোগ্য শব্দমাত্রার প্রায় দ্বিগুণ ডেসিবেল শব্দ গ্রহণ করতে হচ্ছে তাদের। হাসপাতাল, মসজিদ, স্কুল অবস্থিত ঢাকার এমন কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা ঘুরে দেখেছেন যমুনা টেলিভিশন। শব্দমাত্রা নিরূপণ যন্ত্রে বেশিরভাগ সময় রিডিং এসেছে 80 ডেসিবেলের উপরে। কিছু কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গেছে 97 থেকে 100 ডেসিবেলও। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় বাকিটা জানাবেন ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন শাহরিয়ার সৈকত। অসহ্য এই শব্দ দূষণে 7 সেকেন্ড কেমন অসহনীয় হয়ে গেল। ভাবুন তো, ঢাকার বেশিরভাগ এলাকায় প্রতিদিন অতিরিক্ত ডেসিবেল শব্দে আমরা কতটা ক্ষতির দিকে এগোচ্ছি। যমুনা টেলিভিশন রাজধানীর মালিবাগ মোড়ের শব্দমাত্রার কিছু রেকর্ড পর্যবেক্ষণ করে। সেখানে দেখা যায় 1 মিনিটের রেকর্ডে একবারও গ্রহণযোগ্য ডেসিবেলে নামেনি শব্দের মাত্রা। প্রতিবারই ছিল 80 ডেসিবেলের উপরে। সর্বোচ্চ পাওয়া যায় 92 ডেসিবেল। যেখানে মসজিদ, হাসপাতাল, অফিস আদালত থাকলে সে এলাকায় শব্দমাত্রা থাকার কথা 50 থেকে 55 ডেসিবেল। এই এলাকাটিকে যদি এটির কমার্শিয়াল নেচার ধরে বাণিজ্যিক এলাকাও চিন্তা করি, তাহলে সেখানে 60 থেকে 70 ডেসিবেলের ভিতরে মানমাত্রা থাকার কথা। কিন্তু আগে যেটা বলছি, এখানে আমরা গড়ে 80 ডেসিবেলের বেশি লক্ষ্য করছি। মালিবাগ থেকে এগিয়ে গেলাম মগবাজার চৌরাস্তায়। সেখানে সর্বোচ্চ 96 ডেসিবেল পর্যন্ত শব্দমাত্রা রেকর্ড করা হয়, যা মানুষের শ্রবণ ক্ষমতার অতিরিক্ত। মার্কিং এর মাধ্যমে মানুষকে জানাতে হবে, সবাই যাতে নিজেকে প্রশ্ন করে যে এখানে কি এমন হলো যে এখানে ডিফারেন্ট কালার, উত্তর যাতে পায় যে এই এলাকায় হর্ন দেওয়া যাবে না। ট্রাফিক আইন যদি মানুষ মেনে না চলে, তাহলে কোনো সিগন্যালই কোনো কিছু করেই নীরব এলাকায় ইমপ্লিমেন্ট করা যাবে না। 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী গ্রহণযোগ্য শব্দমাত্রা আবাসিক এলাকায় দিনে 55 ও রাতে 45 ডেসিবেল থাকার কথা। মিশ্র এলাকায় দিনে 60 ও রাতে 50 ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকায় দিনে 70 ও রাতে 60 ডেসিবেল গ্রহণযোগ্য মাত্রা হিসেবে স্বীকৃত। যারা শব্দ দূষণের মধ্যেই কাজ করেন, তারা অনেকেই অজান্তেই সমঝোতা করে অভ্যস্ত হয়েছেন এই শঙ্কা উদ্বেগের সাথে। শব্দ দূষণ হলেও একটা প্রবলেম হয়, কিন্তু আমরা করতে তো অভ্যস্ত। আপাতত কানাতালি বোঝা যায় না, একজন কথা বলে তো শুনে না। তারপরে তো বয়া থাকে, গরিব মানুষ ব্যবসা তো করতে হইবে। অস্বস্তি বোধ করে আর আমার ঘুমের সমস্যা হয়, রাত্রে একটু ঘুমের সমস্যা হয়। প্রতিদিন একটু একটু করে এই অতিরিক্ত মাত্রার শব্দগ্রহণ আমাদের শ্রবণ শক্তিকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, তেমনি ঘুমের সমস্যা, মস্তিষ্কজনিত নানাবিধ সমস্যার জন্ম দিচ্ছে।
শব্দ দূষণ প্রতিরোধে বলবৎ আইনগুলোর যথাযথ প্রয়োগ যদি এখনই না করা যায় তাহলে এই সমস্যা প্রকট আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই এখন তার লক্ষ্য, এই অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার যাতে ব্যর্থ হয় তার সব ধরনের চেষ্টা করবে ষড়যন্ত্রকারীরা। সবাই সরকারকে সমর্থন দিয়ে ঐক্যবদ্ধ আছে। ডক্টর মোশাররফ বলেন, যে দেশই হোক না কেন ষড়যন্ত্র করে সফল হবে না। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যে আগের সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারত উপমহাদেশে আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। গুলশানে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহীকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে রিজভী বলেন, যারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় তাদের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য হতে পারে না। 5 আগস্টের আগের সরকার ঘৃণিত সরকার উল্লেখ করে রিজভী বলেন, ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্রকামী মানুষকে হত্যা গুম করত, কিন্তু তাদের পরাজয়ে ভারত মেনে নিতে পারেনি বলেই দেশ অস্থিতিশীল করার পায় তারা করছে। কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে ভারত বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার অপতথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। আহ্বান জানান ভারতীয় পণ্য বর্জনের। বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিক্কৃত, সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম একবারে ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয় সেজন্য প্রয়োজনীয় সংস্কারের গতি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। বলেন, ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সময়ে অপচয় না করে দ্রুত নির্বাচনের দিকে মনোযোগ দেয়া। ভারতের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ানো। দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা না গেলে ষড়যন্ত্র চলতেই থাকবে। শাহজাহানপুর থানা কর্মী সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, নির্বাচনের বিকল্প নেই, সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। ভারতীয় ষড়যন্ত্রে দেশে বৃহত্তর ঐক্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেন নেতারা। জানান, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী। শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠে সকাল 8:30টায় শুরু হয় থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। নির্ধারিত সময়ের আগেই দলে দলে হাজির হন নেতাকর্মীরা। স্থানীয় নেতারা বলেন, ভারতে বসেও শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বাংলাদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। এখন ইসকনের ঘাড়ে ভর করে ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ। টুপ করে আসার সুযোগ নেই। এই বাংলাদেশের মানুষ আপনাকে আর আসতে দিবে না। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, পতাকা নয় 18 কোটি মানুষের হৃদয়ে আগুন দিয়েছে ভারত। দেশটির ষড়যন্ত্রে বৃহত্তর ঐক্য তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুধু তোমার না, তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও, তোমার 12টা বেজে গেছে। কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছে। এখন চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। 5ই আগস্টের আগের বাংলাদেশ, 5ই আগস্টের পরের বাংলাদেশ এক নয়।
সম্মেলনের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করতে না পারলে ষড়যন্ত্র চলতেই থাকবে, তাই সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারকে বলেছি যে আপনারা এটা সরান, কিন্তু তারা যেটাই হাত দেয় সবগুলাই হচ্ছে পচা মাল, দূষিত মাল, কথা ঠিক কিনা বলেন। এই জন্য এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে দেওয়া, এক জায়গায় থেকে আরেক জায়গায় দিয়ে এই সমস্যার কি সমাধান করা যাবে? দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে। সফলতাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন করতে হবে। এই নির্বাচনে যারা এই ক্ষমতা আসবে তাদেরকে নিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। দেশের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে সৎ ও দক্ষ নেতৃত্ব গঠনের গুরুত্ব দিয়ে জামায়াত নেতারা বলেন, যোগ্যরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষ আর বঞ্চিত হবে না। মানুষের আইন দিয়ে আর শান্তি হবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই শান্তি হবে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করতে পারবে না কমিশন, তবে নির্বাচন যখনই হোক প্রস্তুত ইসি। যমুনার সাথে আলাপে এসব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। জানান, সম্পূর্ণ চাপ মুক্ত থেকে কাজ করবে ইসি। এবার আর আগের 3 কমিশনের ভুলের পুনরাবৃত্তি ঘটবে না। নাসির উদ্দিন বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। লাভলি বিথি রিপোর্ট। নতুন করে কমিশন গঠনের পর থেকেই অনেকের মনে প্রশ্ন, কবে হবে সংসদ নির্বাচন। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে নাসির উদ্দিন কমিশন। অন্তর্বর্তী সরকার এখনও রোডম্যাপ ঘোষণা করেনি, অপেক্ষা করছে সংস্কারে গঠিত কমিশনের রিপোর্টের জন্য। সিইসি বললেন, ভোট যখনই হোক প্রস্তুতির ঘাটতি থাকবে না আইসির। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া। ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে যে কোনো আইনও সংশোধন করা হবে। কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে, কেউ ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা আগের সিস্টেম, এইটার কথা বলছে, কেউ দ্বিকক্ষ বাইক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ ইউনিক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ সিট সংখ্যা 400 করার জন্য বলছে, কেউ 300 করার জন্য। এই সমস্তগুলো ফয়সালা না হলে আমরা তো ওইভাবে ফুল ইলেকশনের দিকে যেতে পারছি না। যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে কখন ভোট হবে, আমরা কিন্তু তৈরি থাকবো। সিইসি মনে করেন, আগের কমিশনগুলো থেকে স্বাধীন তাদের কমিশন, চাপ নেই অন্তর্বর্তী সরকারের। আগের 3 নির্বাচনের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে কৌশল সাজাতে চান তারা। ইটস নট অ্যান ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম, তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা যাতে না হয়। বাট আই ক্যানট গ্যারান্টি যে একদম হবে না, বাট যথাসম্ভব এইটা যাতে রিপিট না হয়, আগের সিস্টেম রিপিট না হয়, সেটা জন্য যা যা করা আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ইনশাল্লাহ এটা করে যাব। রাজনৈতিক দলগুলো চায় প্রতিযোগিতামূলক নির্বাচন, ভোটাররাও আগ্রহী কেন্দ্রে যেতে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী কমিশন। আই উইল টার্ন অল ডিসঅ্যাডভান্টেজেস ইনটু অ্যাডভান্টেজেস। আমার লক্ষ্য অর্জনের জন্য যত চ্যালেঞ্জেস আছে এগুলাকে আমি অপরচুনিটিতে টার্ন করতে চাই, যত ডিসঅ্যাডভান্টেজ আছে এগুলাকে আমি অ্যাডভান্টেজে টার্ন করতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন সিইসি এম নাসির উদ্দিন। আপনারা যদি ভালো বলেন তাহলে আমরা এনকারেজ হব, আমাদের শক্তি বাড়বে, স্ট্রেংথ বাড়বে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে হঠাৎ টান পড়েছে মাছের যোগানে, আড়তেও একই অবস্থা। ফলে ছোট বড় সব মাছের দর বেড়েছে কেজিতে অন্তত 50 টাকা। যদিও ব্যবসায়ীদের দাবি, জেলা শহরের তুলনায় ঢাকায় মাছের দাম এখনও কম। এদিকে উপকূলে সামুদ্রিক মাছের সরবরাহ কাঙ্ক্ষিত নয়, নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ। তবে মধ্যাঞ্চলের বাস্তবতা ভিন্ন। গত 3 সপ্তাহ ধরে শহরের মাছ বাজারের দৃশ্য বেশ মলিন। ক্রেতাদের আনাগোনা কম, এমনকি ছুটির দিনেও তাদের দেখা মেলা ভার। সেই হিসাবে দাম তো কমার কথা, কিন্তু কারওয়ান বাজারে উল্টো বেড়ে গেছে। জানা গেল, নদীতে কাঙ্ক্ষিত মাছ মিলছে না, ঠান্ডার দাপট বাড়ায় আহরণে আগের চেয়ে কম যাচ্ছেন জেলেরা। ফলে সরবরাহে টান পড়েছে। শুধু চাষের মাছ দিয়ে সেই চাহিদা পূরণ করা কঠিন। একই ভোগান্তি ইলিশ নিয়ে। বড় সাইজ তো দূরের কথা, ছোট মাছের দাম শুনলেও পিলে চমকে উঠবে। তোমার কিনা সম্ভব না, ক্যাসার ইনকাম নাই, টাকা পয়সা নাই, ব্যাংকে গেলে টাকা পাই না আমরা। হ্যাঁ, তারপর আমাদের খাওয়ার মতো সুযোগ সুবিধা নাই। চাঁদপুরে বর্তমানে কোনো মাছই নাই, একবারে কম। এই মাছ গ্যাসের সপ্তাহে বিক্রি করছি 2000 টাকা কেজি, এই সপ্তাহে হলো 2400 টাকা কেজি। 7,500 টাকা আমার বেশি যাচ্ছে খরচ। এটা আমার জন্য আসলে খুব কষ্ট হচ্ছে।
উপকূলে সামুদ্রিক মাছের যোগান আগের চেয়ে কম, এখানে ইলিশ নেই বললেই চলে। এর বাইরে রূপচাঁদা ও কোরাল বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা দরে। আকারভেদে চিংড়ির দাম বেড়েছে কেজিতে অন্তত 100 টাকা। মাছের অনেক দাম, কারণ আগে যেরকম সচরাচর কিনে খেতে পারছে ওরকম মানুষে পারে না। নদীর মাছ একটু কম, আর ট্রলার যেগুলো নদীতে যায় তেলের দাম তো বেশি, ওরও বেতন দিয়া পোষায় না ওগো। তবে কিছুটা ভিন্ন আমেজ নোয়াখালী, ফেনী ও আশপাশের বাজারে। এখানে দাম কমেছে। 250 থেকে 300 টাকায় মিলছে ছোট ও মাঝারি সাইজের রুই কাতল। প্লেটের হিসেবে ছোট মাছের দাম ওঠানামা করছে 500 টাকার আশপাশে। মাছের বাজার আগের থেকে অনেক কম আছে, যেটা 200 টাকা পাওয়া যায় এখন 160-170 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। এই মাছের দামটা একটু সবজির তুলনায় কম, আমরা এতে মোটামুটি খুশি আছি। মাছের দাম বেশি, আমরা খাইতে খাইতে অনেক কষ্ট হয়ে যায় ভাই। যে মাছ আসছিল 2200-2300 টাকা, এই মাছ এখন 1700-1800 টাকা। অ্যাভেলেবেল মাছ আসার কারণে দাম এখন বর্তমানে কমই আছে। ব্যবসায়ীদের আশঙ্কা শীতের দাপট বাড়লে আড়তে হঠাৎ চলে যেতে পারে মাছের দাম। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সরকার যদি ফেইল করে তাহলে অনেক বড় বিদ্রোহ হবে, এই মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে যোগ দিয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত, যেটা পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে দেখা যায়নি। এখানে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সাথে জড়িত ছিল। দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেয়া হবে না, এমনটা আভাস দেন উপদেষ্টা। বলেন, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বিদেশি ও অভিজ্ঞদের। এবার যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। আমি কিন্তু অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড। আমি গ্রামে যাই, নিতে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি মানুষের মধ্যে কিন্তু খুব এখনো পূর্ণ মাত্রায় বিদ্যা পাবে। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি আর কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় যাবেন? দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 7 জনের, এর মধ্যে দিনাজপুরেই মারা গেছেন 3 জন। সকালে দিনাজপুরের বীরগঞ্জের চাকাই এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার সহ 3 জন নিহত হন। এ সময় আহত হন আরও 16 জন। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। চাকাই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। এদিকে গত রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, মোটর সাইকেলে রংপুর থেকে ভুরুঙ্গামারী যাচ্ছিলেন রশিদুল ইসলাম ও কামাল হোসেন খোকন। টেকনিক্যাল কলেজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান রশিদুল। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় খোকনের। এছাড়া ভোলা ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় রিপন দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলবায়ু পরিবর্তন বর্তমানে বৈশ্বিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানে। এই পরিস্থিতি মোকাবেলায় জলবায়ু সহনশীল প্রজন্ম গড়ে তুলতে গাজীপুরের শ্রীপুরে গড়ে তোলা হয়েছে CCDB ক্লাইমেট সেন্টার। দেশের একমাত্র এই শিক্ষা কেন্দ্রে পরিবেশ উপযোগী চাষ পদ্ধতি ও সহনশীল বীজ উদ্ভাবনের পাশাপাশি কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ দেয়ালের মাঝ থেকে উঁকি দিচ্ছে দেশের একমাত্র জলবায়ু শিক্ষা কেন্দ্র। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানীয়। কৃষক, শিক্ষার্থী, উদ্যোক্তা সহ বিভিন্ন জনগোষ্ঠীর কাছে জলবায়ু সংক্রান্ত হাতে কলমে শিক্ষা দেয়াই এর লক্ষ্য। এই লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সহযোগী ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহায়তায় গাজীপুরের শ্রীপুরে 2022 সালে শিক্ষাকেন্দ্র গড়ে তোলে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ CCDB। এই ক্লাইমেট সেন্টারে তৈরি করা হয়েছে খরা, পার্বত্যাঞ্চল, চর এবং হাওর অঞ্চলের মডেল। এসব বিশেষ পরিবেশে উপযোগী চাষ পদ্ধতি ও সহনশীল বীজ উদ্ভাবন করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোক তারা এসে কেন উত্তরবঙ্গে এই বাড়িটা দরকার, এই বাড়ির কী ভালো দিক আছে রেজিলিয়েন্ট করার জন্য প্রত্যেকটা বৈশিষ্ট্য তারা এখানে দেখতে পারবে। সৌরশক্তি ব্যবহার করে লবণাক্ত পানি সুপেয় করা, বাতাসের আর্দ্রতা থেকে পানি ধরে রাখা বা খরসহিষ্ণু বাড়ি তৈরি করা ক্লাইমেট সেন্টারের অন্যতম কাজ। বিভিন্ন ধরনের একটা জোনাল হাব আছে যারা ক্লাইমেট রিলেটেড ইস্যুস নিয়ে কাজ করে এবং আমাদের এখানে আমরা ফিল্ড ভিজিট করেছি। আমরা বিভিন্ন এক্সপার্টাইজের সাথে মিটিংয়ে বসেছি এবং তাদের অ্যাডভাইসগুলো আমরা ইনকর্পোরেট করার ট্রাই করছি। রিলিফের যে মিসম্যানেজমেন্ট হচ্ছে সেই মিসম্যানেজমেন্টটা আমরা ওয়েস্ট
কস্টটা রিডিউস করবে এবং কোঅর্ডিনেশনের কারণে এই জিনিসটা অনেক ভালোভাবে আমরা ছড়াই দিতে পারবো। আমরা চিন্তা করতেছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন এনজিও, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে কিভাবে একত্রিতভাবে কাজ করতে পারি। জলবায়ু সহনশীল প্রজন্ম গড়ে তুলতে প্রায় ক্লাইমেট সেন্টারে প্রশিক্ষণ, অলিম্পিয়াড ও হ্যাকাথনের আয়োজন করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে প্রায় 14% উঠে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS এর তথ্য অনুযায়ী গত মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল 11.38%। BBS এর পরিসংখ্যানে দেখা গেছে নভেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল 13.80%। এছাড়া খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9.39%। অক্টোবরে যা ছিল যথাক্রমে 12.66% ও 9.34%। দেশে 1.5 বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতির হার 2 অঙ্কের কাছাকাছি। 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত দেশের গড় মূল্যস্ফীতি ছিল 10.22%। সারা দেশের 64টি জেলার 154টি হাট বাজার থেকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই ভোক্তা মূল্যসূচক প্রণয়ন করেছে BBS। উত্তরের মাঠগুলোতে আলু রোপণের ধুম পড়েছে, কিন্তু হাল আর সার কীটনাশকের চড়া দামে দিশেহারা কৃষক। বীজ আলুর কৃত্রিম সংকট আরও অস্থির করে তুলেছে তাদের। চলতি মৌসুমে বাড়তি খরচ গুনতে হচ্ছে 80% পর্যন্ত, যার প্রভাব পড়বে বাজারে বলছেন কৃষি অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক চটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। মাঠে মাঠে আলু রোপণের ধুম, এই চিত্র নওগাঁর। আমন ধান কাটার পর হাল দিয়ে জমির মাটি আলগা করে নিচ্ছেন চাষিরা, এরপর বুনছেন নতুন বীজ। অগ্রহায়ণের শুরু থেকে আলু রোপণ করছেন উত্তরের চাষিরা। দেশীয় জাত ছাড়াও অধিক উৎপাদনের আশায় উচ্চ ফলনশীল ডায়মন্ড, কার্ডিনাল ও পাপড়ি জাত চাষ হচ্ছে। গত বছর ফলন ভালো পাওয়ায় এবছর আবাদ বাড়ছে বলছেন কৃষক। আকার ভালো আছে, আপনার আলুর মাটিতে বাত ভালো পাইছে, যার জন্য নীল মাটি যেগুলো গত বছর পানি ছিল, কাদা ছিল, এবছর মনে করেন যে সেগুলোতে আলু হচ্ছে। গতবার দাম বেশি, ওই জন্য বাকি সরিষা বাদ দিয়ে আলু লাগাচ্ছে। কিন্তু চড়া দামে কিনতে হচ্ছে সার কীটনাশক, নানা দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে হালের দাম। বীজ আলুর সংকটে আরও বেশি বিপাকে চাষি। সব মিলিয়ে বিঘা প্রতি বাড়তি খরচ হচ্ছে 8 থেকে 10,000 টাকা। টান পড়েছে কৃষকের মূলধনে। এখন আলু কিন্তু দাম কমেনি, আলু কোনো শর্ট নাই, আলুর দাম বৃদ্ধি। আমাদের হাল বসতে আছে 400 টাকা বেশি পড়তেছে হালের দাম। প্যাটের দাম পড়তেছে, মনে করি দিনে একজন লোক প্যাটের দাম ছিল আগে 500 টাকা, এখন 800 টাকা দিই। গত বছর ভুটান 2000 পর্যন্ত কিনা হয়েছে, আর এবার ভুটান কিনা হয়েছে 4000-5000 টাকা মন। গতবার যে সার কিনছি 900 থেকে 950, এবার সেটা 1300। ডিএপি কিনেছি গতবার 1100, এবার 1400 টাকা বিঘা। গত বছর হচ্ছে বছর 50 টাকা বিঘায় বেশি। হ্যাঁ, ড্রাইভার দেওয়া লাগতো আপনার 40 টাকা, এবার দেওয়া লাগতেছে 60 টাকা। এ অঞ্চলে বীজ আলুর চাহিদা উৎপাদনের মাত্র 10%, অথচ সংকটের দোহাই দিয়ে বেশি দামে কিনতে বাধ্য করছে অসাধু চক্র। অভিযোগ চাষিদের। কৃষি অর্থনীতিবিদরা বলছেন তদারকির অভাবে আবাদে মার খাচ্ছেন উৎপাদক, কৃষক আর ভোক্তার পকেট কাটছে মধ্যস্বত্বভোগী। আলুর বীজটা যেন সহজে তারা সংগ্রহ করতে পারে, আর উপকরণ মূল্য কেউ সিন্ডিকেট করে বেশি দামে বিক্রয় করতে না পারে সেই বিষয়ে তদারকি করা যেতে পারে। উত্তরের জেলাগুলোতে চলতি মৌসুমে প্রায় 2 লাখ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। জামালপুরে শীতকালীন আগাম সবজির ফলন নিয়ে হতাশ কৃষকরা। বলছেন মৌসুমের শুরুতে অতিবৃষ্টি আর হঠাৎ শীতে নষ্ট হচ্ছে ফলন, সাথে বাড়ছে বীজ ও সারের দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। তবে এখনও মৌসুম থাকায় ফলন নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। শশ বিঘা জুড়ে সবুজের সমারোহ। প্রতি বছরের মতো এবারও জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে হয়েছে শীতকালীন আগাম সবজির চাষ। তবে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। তারা বলছেন খেতে দেখা দিয়েছে পোকার আক্রমণ, ঝরছে অনেক সবজির মুকুল। কারণ হিসেবে মৌসুমের শুরুতে অতিবৃষ্টি এবং হঠাৎ শীতকেই দুষছেন তারা। তাতে গেল বছরের তুলনায় এবার ফলন হয়েছে 3 ভাগের 1 ভাগ। আর মনে করেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে টাল অত সুবিধা হয় নাই,
পানি বুনি আটকে টাল নষ্ট হয়ে গেছে আর এবার ফলন একবারে কম। যদি গেলে 1 একর জমি আবাদ করা যায় সেই 1 একর জমি থেকে যদি গেলে আমরা 10 মণ উঠাতে পারতাম, এই জায়গায় 3 মণ 3.5 মণ উঠার লাগে। কীটনাশক ব্যবহার করেও মেলেনি সুফল। ফলন কম হওয়ায় বেশি দামে সবজি বিক্রি করছেন চাষিরা, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। আমাদের কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, ফলন হইল কম, এই জন্য বাধ্যগতভাবে মাল বেশি দামে বেচতে হয়, ওরা বেশি দামে বাধ্য নেওয়ার লাগে। কৃষক মনে করলেন দাম এর জন্য চড়া দামে বেচতেছে, আমাদের চড়া দামে কিনতে হচ্ছে, কিন্তু আমরা এই মাল ঢাকা কারণ বাজার চৌরাস্তা নিয়ে বেচতেছি, কিন্তু আমরা লাভবান না। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে প্রণোদনা। এছাড়া মৌসুমের আরও সময় থাকায় ফলন নিয়েও তারা আশাবাদী। অতিবৃষ্টির কারণে আমাদের কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটা আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে সেটাকে আমরা কৃষকদেরকে পুষিয়ে দিব। আর যেহেতু আমাদের এখনো অনেকটা সময় আছে, কাজে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জনে সক্ষম হব বলে আমরা আশা করছি। এবছর জেলায় 14,000 হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে শীতকালীন সবজির। এই অঞ্চলের কৃষকরা বছরের নির্দিষ্ট একটি টাকা সবজি বিক্রি করে তুলে থাকেন, তবে এবার আবাদ কম হয় সেটিতে ভাটা পড়েছে। কৃষকরা বলছেন সবজির বাজার তদারকি নয়, মূলত সবজি উৎপাদনে যে উপকরণগুলো প্রয়োজন হয়, সার বীজ ও কীটনাশক, এই বাজারগুলোতে তদারকির প্রয়োজন মনে করেছেন তারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, মেলায় লোক সমাগম কেমন রয়েছে? দেবাশিস, আসলে সকাল থেকে কিন্তু মেলার যে উপচে পড়া ভিড় ছিল এখন কিন্তু কিছুটা কমেছে দুপুর হওয়াতে। আমরা দেখেছি যে উল্লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে কিন্তু এই 14তম এই আসরটি বসেছে। আমরা একটু সরাসরি চলে যাই এখানকার যিনি আয়োজক রয়েছেন অধ্যাপক মনোহর স্যারের কাছে। আমরা জানতে চাই প্রতি বছরই তো এই মেলাটি হয়, কি উদ্দেশ্যে মেলাটি হয়? আমরা অ্যাকচুয়ালি চাই যে প্রজাপতির যে ভূমিকা, গুরুত্ব পরিবেশে এবং কিভাবে প্রজাপতিকে সংরক্ষণ করা যায়, কিভাবে মানুষের মাঝে বিশেষ করে শিশু শিক্ষার্থীর মাঝে এই সচেতনতা যে আপনারা প্রজাপতিকে সংরক্ষণ করলে পরিবেশ ভালো থাকবে, আর পরিবেশ ভালো থাকলে আমরা জলবায়ু থেকে অনেক ধরনের বিষয়গুলোকে আমরা মোকাবেলা করতে পারবো। তো এই বিষয়টাকে সামনে রেখে, প্রতিপাদ্যকে সামনে রেখে প্রজাপতি মেলার মূল আয়োজন। এবারে কি কি রয়েছে, আজকে কি কি আয়োজন রয়েছে আপনাদের? আমরা প্রজাপতি নিয়ে আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান সাজিয়েছি। প্রথম হচ্ছে শিশুদের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে প্রজাপতি এবং প্রকৃতি উঠে আসবে, শিশুদের জন্য বিতর্ক প্রতিযোগিতা, পাপেট শো, শিশুদের নিয়ে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, শিশুদের নিয়ে ডকুমেন্টারি শো, এবং যারা শিক্ষার্থী আছে তাদের নিয়ে বিতর্ক হবে, তাদের বাটারফ্লাই রেস হবে, ইভেন ফটোগ্রাফি কম্পিটিশন প্রজাপতির মাধ্যমে। তো সারাটা দিন আমরা সাজিয়েছি প্রজাপতি কি, প্রজাপতির গুরুত্ব কি, প্রজাপতিকে টিকে রাখলে আমাদের লাভ কি হবে। সমস্ত মানুষকে আমরা চাই যে আসুন, প্রকৃতি ভালোবাসুন, প্রজাপতি ভালোবাসুন, প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো। ধন্যবাদ। শুনছিলেন আসলে এই মেলার আয়োজক যিনি বলছিলেন, তো এভাবেই কিন্তু প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয় প্রজাপতি মেলা। দেবাশিস, ধন্যবাদ নিপু যুক্ত হবার জন্য। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটের খবর, ফাইনাল নিশ্চিতের মিশনে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত তাদের স্কোর 8 উইকেটে 84 রান। শাই হোপকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ ছিটকে যাওয়ায় স্কোয়াডে 2টি পরিবর্তন এনেছে উইন্ডিজ। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্টলি ও জোরাইয়া ব্লেডস। ওয়ানডে দলে এখনও অভিষেক হয়নি মিন্টলির, তবে ক্যারিবিয়ানদের হয়ে 2022 সালে একটি টেস্ট খেলেছিলেন তিনি। আর জাতীয় দলের যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো জায়গা পেলেন ব্লেডস। 8 ডিসেম্বর শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি, বাকি 2টি ম্যাচও অনুষ্ঠিত হবে 10 এবং 12 ডিসেম্বর। আফগানিস্তানের নারী ক্রিকেট বন্ধের প্রতিবাদে আফগান পুরুষ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বর্জনের ঘোষণা আগেই দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের স্বার্থে আফগানিস্তানের সাথে খেলতে আপত্তি না থাকার বিষয়টিকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন সাবেক আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। নীতির প্রসঙ্গে সকল ক্ষেত্রে তা প্রয়োগের তাগিদও দেন তিনি। 2021 সালে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের শাসনভার গ্রহণ করে তালেবান। ক্ষমতায় আসার পর বেশ কিছু পরিবর্তন আনে তারা, বিশেষ করে রক্ষণশীল মনোভাবের কারণে শিরোনাম হয় তালেবান। বন্ধ হয়ে যায় দেশটিতে নারী ক্রিকেটের সকল কার্যক্রম, তবে পুরুষদের ক্রিকেটে কোনো বাধা দেয়নি ক্ষমতাসীনরা।
নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগানিস্তানের সাথে সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট খেলতে আপত্তি নেই অজিদের। সেই ধারাবাহিকতায় 2023 ওয়ানডে বিশ্বকাপে ও চলতি বছর টি-20 বিশ্বকাপে আফগানদের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া। তাদের এমন দ্বিমুখী নীতিকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন সাবেক আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আপনারা যদি সত্যিই কোনো রাজনৈতিক অবস্থান নিতে চান তবে ওদের সঙ্গে বিশ্বকাপেও খেলবেন না, এটা ঠিক। এতে হয়তো তারা সেমিফাইনালে নাও উঠতে পারে, তবে এটাও মনে রাখতে হবে নীতি তো নীতি, অর্ধেক নীতি বলতে কিছু নেই। আফগানিস্তানে মেয়েদের ক্রিকেট নিষিদ্ধের বিষয়ে তাদের বোর্ডের কোনো দায় দেখছেন না সাবেক আইসিসি চেয়ারম্যান। জানান কেবল রাষ্ট্রীয় সিদ্ধান্ত পালন করেছে তাদের বোর্ড। এখানে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের দোষ নেই, তাদের মেয়েদের ক্রিকেট ছিল এবং পরে তা নিষিদ্ধ হয়। এই কারণে আফগানিস্তানকে নিষিদ্ধ করা তো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ওদের বোর্ড তো ভুল কিছু করেনি, তারা শুধু রাষ্ট্রীয় আদেশ পালন করেছে মাত্র, যেখানে বলা হয়েছে কি কি করা যাবে না। নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের আফগানিস্তান মাথা উঁচু করে দাঁড়িয়েছে ক্রিকেট বিশ্বে। শরণার্থী শিবির থেকে এক আকাশ সমান স্বপ্ন নিয়ে তাদের ক্রিকেট এভাবে থমকে যেতে পারে না বলে দাবি গ্রেগ বার্কলের। আফগানিস্তানে বড় একটি অনুপ্রেরণার নাম ক্রিকেট, তাই এ নিয়ে বাড়াবাড়ি করা মোটেও উচিত নয়। ক্রিকেট হয়তো সেখানে কিছু পরিবর্তন নিয়েও আসতে পারে। 25 বছরে শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাওয়াটা অনুপ্রেরণার গল্প বটে। আপনি কি সত্যিই সেই গল্পের ইতি টেনে দিতে চান? 2020 সালের নভেম্বরে আইসিসির দায়িত্ব নেয়া গ্রেগ বার্কলে দায়িত্ব ছাড়েন চলতি বছরের নভেম্বরে। এই সময়টায় আইসিসি চেয়ারম্যান থাকাকালীন তাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে আফগানিস্তানের পূর্ণ সদস্য থাকা না থাকা নিয়ে ওঠা বিতর্ক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। রান ফর দ্য আর্থ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দ্য অ্যাথলেট এক্স আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতা। হাতের ঝিলে 3 ক্যাটাগরিতে প্রায় 1,500 নারী, পুরুষ, শিশু অংশ নেয়। আয়োজকরা বললেন, নিজে সুস্থ থাকলেই চলবে না, সুস্থ দেহের জন্য পরিবেশ এবং পৃথিবীকেও সুন্দর রাখতে হবে। আর সবার কাছে এই বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন। হিমহিম ভোরে সূর্যের কিরণ তখনও মাটি স্পর্শ করেনি। ছুটির দিনে রাজধানীবাসীর ঘুম ভাঙার আগেই হাতির ঝিলে জড়ো হন কমপক্ষে 1,500 মানুষ। প্রতিপাদ্য রান ফর দ্য আর্থ আয়োজনে ছিল দ্য অ্যাথলেটিক্স। সেই হাফ ম্যারাথনে দৌড়েছেন একদল নারী পুরুষ। নবিশ দৌড়বিদদের তালিকায় ছিল শিশুরাও। এই আয়োজনের মূল বার্তা পরিবেশ দূষণ থেকে মুক্তি। একবারই ব্যবহার করা যায় এমন প্লাস্টিক পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান সবাই। আমাদের উদ্দেশ্য হলো যে মানুষ যেই প্লাস্টিকটা একবার ব্যবহার করে ফেলে দেয়, ওই প্লাস্টিকটা আমরা যাতে ব্যবহার না করি সেটাকে নিরুৎসাহিত করা। আগামী 30 বছর পরে হয়তো বা আমাদের পৃথিবীটা আরও বেশি দূষিত হয়ে যাবে। এই নদীর তলদেশ যেখানেই যায় সব জায়গায় প্লাস্টিক আর প্লাস্টিক। আজকে ওরা ব্রেকফাস্ট যেটা দিয়েছে পলিথিন অ্যাভয়েড করে কাগজের প্যাকেটে দিয়েছে। এই ছোট্ট চেঞ্জটাই যদি আমরা সবাই মিলে করি তাহলে কিন্তু ঢাকা শহরে পলিথিন যে কোনো জায়গায় পড়ে থাকবে না, বন্যার পানি আটকে থাকবে না। অংশগ্রহণকারীরা জানান, দৌড় যেমন দেহকে সুস্থ রাখে তেমনই পৃথিবীকেও সুস্থ রাখতে প্রয়োজন সবার সচেতনতা। বাংলাদেশের অনেক ইয়াং পোলাপাইন অন্যদিকে যাচ্ছে, দৌড়ে আসলে সুস্থতা থাকবে, শরীর ফিট থাকবে, মাদক থেকে দূরে থাকবে। আমরা যদি পাটের ব্যাগ বা সাস্টেইনেবল যেই এলিমেন্ট ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো ব্যবহার করি নিজেরা বাসা থেকেই, তাহলে মনে হয় আস্তে আস্তে পরিবর্তন আসবে। আমি যে রান শুরু করেছি 2020 সাল থেকে, মানে বড় কোনো অসুখে আমি তো ভুগিই নাই এবং ওষুধ কেনার জন্য আমার কোনো খরচই বলতে গেলে নাই। সকালের যে হাঁটার যে ব্যাপারটা অনেক সময় থাকে, যারা ডিপ্রেশনে থাকে তাদের জন্য মনে হয় আমার কাছে বেস্ট। যে শহরে বসবাস করি এখানে আসলে নিজের কায়িক শ্রম বলতে কিছু হয় না, এই কারণে আসলে সকালে নিজের ফিটনেসের জন্যই, নিজে ভালো থাকার জন্যই সকালে আসলে দৌড়ানো। আয়োজনের ছিল 3টি ক্যাটাগরি: 21.1 কিলোমিটার, 7.5 কিলোমিটার এবং 1 কিলোমিটার দৌড়ে যোগ দেন অংশগ্রহণকারীরা। মানুষের দেহকে সুন্দর রাখতে চাই সুন্দর পরিবেশ, তাহলেই ভালো থাকবে পৃথিবী। এই ম্যারাথন থেকে এমনটাই বার্তা দিলেন আয়োজকরা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। সাথে থাকুন।